আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মার্চেন্টস একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের বাংলা ফার্স্ট পেপারের পরবর্তী গল্প ভাব ও কাজ, এই গল্পটি পড়াবো। গল্পটি লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। তো চলো আমরা গল্পটি শুরু করি। ভাব আর কাজ, এই সম্বন্ধটা খুব নিকটবোধ হইলেও আদতে এই জিনিস দুইটাই কিন্তু আসমান জমিন তফাৎ। আচ্ছা, এই কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? ভাব আর কাজ এই দুইটা জিনিস কাছাকাছি মনে হলো, বাট এটার মধ্যে কি রয়েছে? বিস্তর তফাৎ রয়েছে, আকাশ জমিন পার্থক্য রয়েছে। দেখো, ভাব বলতে এখানে কিন্তু ভাব দেখানো, ওই যে ভাব দেখায় ওইটা বোঝায় নাই। ভাব বলতে এখানে বোঝানো হয়েছে তোমার কোনো একটা পরিকল্পনা বা উদ্দেশ্য। আমরা যখনই কোনো একটা কাজ করি সেই কাজের পেছনে আমাদের অবশ্যই কি থাকে? একটা উদ্দেশ্য থাকে বা একটা পরিকল্পনা থাকে। তো সেটাই ভাব। তো ভাব ছাড়া কি কাজ কখনো কমপ্লিট করা সম্ভব? অবশ্যই না। পৃথিবীতে কোনো কাজই কিন্তু ভাব ছাড়া হয় না। আর যেই কাজগুলো কমপ্লিট হয় না বা যেই কাজগুলো সম্পূর্ণ হয় না, সেগুলোতে কোনো ভাবই থাকে না। কারণ কোনো ভাব ছাড়াই কোনো একটা কাজ করা শুরু করে, পরবর্তীতে দেখা যায় কি সেই কাজটা সম্পূর্ণরূপে কমপ্লিট হচ্ছে না বা পরিপূর্ণ হচ্ছে না। আচ্ছা, নেক্সট দেখো, বলা হয়েছে ভাব জিনিসটা পুষ্পবিহীন সৌরভের মতো। পুষ্পবিহীন সৌরভ মানে কি? দেখো, পুষ্পবিহীন সৌরভ তার মানে ফুল ছাড়া সৌরভ। ফুল ছাড়া কি কখনো সৌরভ ছড়ায়? ফুল ছাড়া কখনো সৌরভ ছড়ায় না। তো ভাব জিনিসটা কিসের মতো? পুষ্পবিহীন সৌরভের মতো, একটা অবাস্তব উচ্ছ্বাস মাত্র। তার মানে এটা একটা অবাস্তব পরিকল্পনা। কারণ তুমি যদি মনে মনে শুধু পরিকল্পনা বা উদ্দেশ্য করে থাকো কিন্তু কাজটা যদি না করো, তাহলে এটা কি? এটা তোমার একটা অবাস্তব একটা পরিকল্পনা বা অবাস্তব একটা উচ্ছ্বাস আর কি, আকাঙ্ক্ষা যেটাকে বলে। আচ্ছা, তাই বলিয়া কাজ মানে যে সৌরভবিহীন পুষ্প, এটা কিন্তু না। আচ্ছা, এখানে ভাবকে যখন বলা হয়েছে পুষ্পবিহীন সৌরভ, ঠিক তেমনি কাজকে আবার বলা হয়েছে সৌরভবিহীন পুষ্প। বলা হয়েছে যে তোমরা যদি এইটা মনে করো, আসলে কিন্তু এইটা না, এটা মনে করবে না। কারণ কাজ জিনিসটা এটা কি? কাজ একটা বস্তুগত জিনিস, যেটা কি করে? ভাবকে রূপ দেয়। কাজটা কি করে? ভাবকে রূপ দেয়। এটা একটা বস্তুগত জিনিস। ভাবকে কিভাবে রূপ দেয়? কারণ তুমি যে একটা কাজ করতে যাচ্ছ, নিশ্চয়ই তুমি ভেবেচিন্তেই কাজটা করছো, বা কাজটা যে করছো নিশ্চয়ই তুমি মনে মনে একটা উদ্দেশ্য বা একটা পরিকল্পনা নিয়েই কাজটা করছো। তো কাজটা তোমার ভাবকে কি দেয়? রূপ দেয়, তাই না? আচ্ছা, নেক্সট দেখো, তাই বলিয়া ভাবকে যে আমরা মন্দ বলিতেছি বা নিন্দা করিতেছি তাহা কিন্তু নয়। ভাব জিনিসটা খুবই ভালো, তাই না? মানুষকে কবজায় আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাতাইয়া না তুলিতে পারিলে তাহার দ্বারা কোনো কাজ করানো যায় না, বিশেষ করে আমাদের এই ভাব পাগলা দেশে। সো দেখো, খুব সুন্দর একটি কথা এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে আমাদের দেশটা একটা ভাব পাগলা দেশ, তাই না? আচ্ছা, আমাদের এই দেশে বলা হয়েছে যে তুমি ভাবকে, আমরা কিন্তু কি বলছি না, নিন্দা করছি না। ভাব জিনিসটা খারাপ, তুমি ভাবছো তোমার যে একটা পরিকল্পনা, এটা তো খারাপ না, তাই না? এটা কেন খারাপ হবে? সো দেখো, এখানে বলা হয়েছে মানুষকে কবজে আনার জন্য। তুমি যদি চাও কোনো মানুষকে তোমার নিজের কন্ট্রোলে আনার জন্য, তাকে দিয়ে কাজ করানোর জন্য, তখন তুমি কি করবা? তার সবচেয়ে কোমল জায়গা, তার সবচেয়ে উইক পয়েন্ট যেটা, সেখানে তুমি তাকে কি করবা? সেই উইক পয়েন্টটা জেনে, সেই দুর্বলতাটা জেনে তুমি তাকে কি করবা? ওইভাবে তাকে বোঝাবা, বুঝিয়ে তারপর তাকে দিয়ে তুমি কি করবা? কোনো একটা কাজ করাবা, তাই না? সো এটাই বলছে যে মানুষকে কবজে আনিবার জন্য তাহার সর্বাপেক্ষা কোমল জায়গায় ছোঁয়া দিয়া তাহাকে মাথায় যদি তুমি না তুলিতে পারো, তাহলে তুমি কি করতে পারবে না? তাকে দ্বারা কোনো কাজই বা বিশেষ কোনো কাজই তাকে দ্বারা করাতে পারবে না। ইউটিউবে অসংখ্য এডুকেশনাল ভিডিও আছে। সো দেখো, সবাই কিন্তু সবার ভিডিও দেখে না, তাই না? নিশ্চয়ই যে এক একজন এক একজনের ভিডিও দেখে, তার মানে কি তার যেই ভালো লাগাটা সেটা এক একজনের কাছে এক একজনের মতো কাজ করে। সবার পড়ার স্টাইল কিন্তু একরকম না, এক একজনের পড়ার স্টাইল একরকম। ঠিক তেমনি এক একজনের বোঝার স্টাইলও কিন্তু এক এক রকম। সো তুমি যার কাছে ভালো বুঝবে, যার পড়াগুলো বুঝতে পারবে, তুমি কিন্তু তার ভিডিওগুলো বেশি দেখবে, তাই না? এগুলো দিচ্ছে বা অন্যান্য ভিডিওগুলো দিচ্ছে, তারা কি করছে? যারা তাদের ভিডিওগুলো দেখছে তাদের উইক পয়েন্টটা জেনে যে হ্যাঁ, তারা আমার ভিডিওটা ঠিক এই জায়গাটা পছন্দ করছে বা এই জায়গাটা তাদের ভালো লাগে বলে তারা দেখে, এই জিনিসগুলো ভালো লাগে বলে দেখে, তখন সে কী করছে? ওই জিনিসগুলোর উপরই বারবার কী করছে? ভিডিও মেক করছে, এবং তুমিও বারবার সেই ভিডিওগুলো দেখছো। এটাই মূলত একটা উইক পয়েন্ট, যেটাকে বলে যে ওই যে বলা হয়েছে যে তোমার কোমল জায়গায় ছুঁয়ে দিয়ে তাকে দিয়ে কী করানো? কাজ করানো। বিষয়টা এরকম একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝালাম। আর নেক্সট দেখো,
কিন্তু শুধু ভাব লইয়াই থাকিব, লোককে কথায় মাতাইয়া মুশগুল করিয়া রাখিব, এও একটা মস্ত বড় বদ খেয়াল। আচ্ছা, অনেকেই আছে যে হ্যাঁ মনে মনে ভাব, পরিকল্পনা উদ্দেশ্য চিন্তা করে রাখছে এবং বলে বেড়াচ্ছে সবাইকে, হ্যাঁ আমি তো এই করব, আমি তো সেই করব, আমি তো ওই করব, আমি এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, কিন্তু কাজ করার বেলায় জিরো। সো ওটাই বলছে যে খালি ভাব নিয়ে বসে থাকলে হবে না, মানে লোক দেখানো ভাব নিয়ে বসে থাকলে হবে না, এবং লোকদেরকে কথায় মশগুল করে রাখলেও হবে না। মানে যে আমি যে আমার পরিকল্পনাগুলো আমি লোকদেরকে শোনাচ্ছি কিন্তু আমি কাজের বেলায় কিছুই করছি না, এটা কিন্তু করা যাবে না। এটা খুবই একটা বদ অভ্যাস বা বদ খেয়াল। আচ্ছা, এই ভাবকে কার্যের দাসরূপে নিয়োগ করিতে না পারিলে ভাবের কোনো সার্থকতাই থাকে না। ওই জিনিসটাই বারবার বলা হয়েছে, ভাবটা তখন পর্যন্তই তোমার জন্য, ভাবটা তখনই তোমার জন্য ইম্পর্টেন্ট যখন তুমি এটাকে কিসে রূপান্তরিত করতে পারবে, কাজে রূপান্তরিত করতে পারবে, তাই না? সো দেখো, তুমি শুধু ভাবলে কিন্তু কোনো কাজ করলে না, সেটাও যেমন হবে না, আবার তুমি কাজ করলে কিন্তু ভাবা ছাড়াই কাজ করলে সেটাও কি হবে না। তোমাকে ভাবতেও হবে এবং সেই কাজটা কি করতে হবে, সেই ভাব অনুযায়ী, সেই উদ্দেশ্য অনুযায়ী, সেই পরিকল্পনা অনুযায়ী সেই কাজটা কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তখনই কি হবে, তোমার সেই পুরো বিষয়টা কি পাবে, একটা পরিপূর্ণতা পাবে। তাহা ছাড়া ভাব দিয়া লোককে মাতাইয়া তুলিয়া যদি সেই সময় গরমাগরম কার্যসিদ্ধি করাইয়া লওয়া না যায়, তাহা হইলে পরে সেই ভাবাদেশ কর্পূরের মতো উড়িয়া যায়। আচ্ছা, এই লাইনটা দ্বারা কী বোঝানো হয়েছে? এই লাইনটা দ্বারা বোঝানো হয়েছে, একটু আগে যে আমরা বলেছিলাম যে আমরা যদি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চাই, বা তখন তাকে কি করতে হবে, কার্যসিদ্ধি করাতে হলে তার কোমল জায়গায় ছোঁয়া দিয়ে তারপর হচ্ছে কী করতে হবে, তাকে দিয়ে কাজ করানো যায়। এখন দেখো, আমি একটা মানুষকে বুঝিয়ে শুনে বললাম যে হ্যাঁ আমার একটু হেল্প করো বা আমাকে একটু সাহায্য করো, আমার এই কাজটা করে দাও। এখন এই যে কথাটা এখন বললাম, এখন জিনিসটা কি গরম রয়েছে না? তো এই গরম অবস্থায় এই কথাটা কী করতে হবে, মানে এই কাজটা এখনই তাকে দিয়ে করেই নিতে হবে। কারণ এখন যদি আমি তাকে দিয়ে কাজটা না করাই, তাহলে পরবর্তীতে কী হবে, কাজটা কর্পূরের মতো উড়ে যাবে। মানে দেখা যাবে যে পরবর্তীতে সে হয়তো তার মনে হয়তো অন্য চিন্তা আসতে পারে, বা সে হয়তো তার হয়তো ভালো না লাগতে পারে, বা এই তো অনেক ধরনের প্রবলেম হইতে পারে। তো দেখা যাবে পরবর্তীতে সে কাজটা আর হবে না। সে হচ্ছে গরম কার্যসিদ্ধি, মানে সাথে সাথেই তুমি তাকে দিয়ে কী করাতে হবে, কাজটা করিয়ে নিতে হবে, তা নাহলে পরবর্তীতে সেটা কর্পূরের মতো উড়িয়ে যাবে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে বলা হয়েছে অবশ্যই এখানে কার্যসিদ্ধি মানে সাধ্যসিদ্ধি নয়। আচ্ছা, এখানে আবার আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কার্যসিদ্ধি মানে সাধ্যসিদ্ধি নয়। মানে তুমি এমন কাজ করাবে না যেটাতে তোমার নিজের স্বার্থ নিহিত, তাই না? অন্যের ক্ষতি করে তুমি তাকে দিয়ে কাজ করবা, এইটা কিন্তু করা যাবে না, তাই না? তোমারও উপকার হবে, যে মানুষটাকে দিয়ে করাচ্ছ তারও উপকার হবে, বা তাকেও তুমি কি করছো, তারও কিছু উপকার করছো, সেই হিসেব করে কী করতে হবে, তোমাকে কাজ করাতে হবে বা কার্যসিদ্ধি সম্পন্ন করতে হবে, কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি লাভের জন্য নয়। যিনি ভাবের বাঁশি বাজাইয়া জনসাধারণকে নাচাইবেন, তাহাকে নিঃস্বার্থ ত্যাগে ঋষি হইতে হবে। আচ্ছা, মানে আমি আমার ভাব বা উদ্দেশ্য পরিকল্পনা দিয়ে জনসাধারণকে বোঝাবো, হ্যাঁ, জনসাধারণকে বোঝাবো, তো আমার মধ্যে কি থাকতে হবে, একটা মানে আমার মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা থাকা যাবে না যে হ্যাঁ আমি তাদেরকে পরিকল্পনা দিচ্ছি বা তাদেরকে কাজ করে দিচ্ছি, বিনিময়ে আমিও উল্টো আরও বেশি উপকার পাবো বা আরও বেশি কী পাবো, সহযোগিতা পাবো। এইটা চিন্তা করা যাবে না। কারণ আমরা যদি কখনো কোনো কিছু পাওয়ার আশায় যদি কোনো কাজ করে থাকি, তাহলে কিন্তু সেই কাজটা কখনোই করা হবে না, আর সেই কাজটা কখনো কমপ্লিট হবেও না। পাওয়ার আশা করা যাবে না। আমাকে নিঃস্বার্থভাবে কোনো রকম নিঃস্বার্থভাবে আমাকে কি করতে হবে, কাজ করে যেতে হবে, এবং আমি কি পেলাম না সেটা চিন্তা করা যাবে না। কারণ আমার চিন্তা করতে হবে না, কারণ আমার উপরে যে আল্লাহ বসে আছেন, উনি আমি যদি কারো উপকার করে থাকি, উনি তার 3 গুণ আমাকে ফিরিয়ে দেবেন, তার 5 গুণ, তার 10 গুণ তিনি আমাকে ফিরিয়ে দেবেন। তো আমার চিন্তা করতে হবে না যে কে আমার জন্য কতটুকু করলো, বা আমি যে তার জন্য করব, সে আমার জন্য করবে কিনা, সেই চিন্তা করে যদি আমি করতে যাই, এটা কিন্তু করা যাবে না। সো ভালো মানুষ হইতে হইলে শুধু যে পড়াশোনা সবাই করে, তাই না? পড়াশোনা করে বড় কিন্তু সবাই হয়, পড়াশোনা করে ভালো ভালো পজিশনে কিন্তু সবাই যায়, সবাই কিন্তু কি হতে পারে না, মানুষ হতে পারে না। কারণ আমাদের দেশে এখনও কিছু অমানুষ রয়ে গেছে, পড়াশোনা করে বড় ডিগ্রি লাভ করছে, কিন্তু তারা এখনও অনেকেই কি রয়ে গেছে, অমানুষ রয়ে গেছে। মানুষ হিসেবে তার যে কর্তব্য, সেই কর্তব্যটা তারা সঠিকভাবে পালন করতে পারছে না। এটাই হচ্ছে তাদের ছোটোবেলা থেকে একটা শিক্ষার অভাব। আচ্ছা, সো দেখো, অনেক কথাই বলে ফেলেছি তোমাদেরকে। আচ্ছা, নেক্সট দেখো,
তিনি লোকদিগকে সূক্ষ্ম অনুভূতি বা ভাবকে জাগাইয়া তুলিবেন মানুষের কল্যাণের জন্য, নিজের স্বার্থসিদ্ধির জন্য নয়। আমি মানুষের কল্যাণের জন্য আমি যে লোকজনকে বোঝাবো বা আমার উদ্দেশ্য পরিকল্পনাগুলো বলবো, সেটা শুধুমাত্র আমার নিজের স্বার্থের জন্য না, বরং সবার কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য। তাহাকে একটা খুব মহত্তর উদ্দেশ্য এবং কল্যাণ কামন লইয়া ভাবের বন্যা বহিয়া দিতে হবে, নতুবা বানবাসীর পর পলিপাড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ এবং প্রাণ একেবারেই কাদা ঢাকা পড়িয়া যাইবে। আমি এমন একটা উদ্দেশ্য বা এমন একটা পরিকল্পনা করলাম, কিন্তু জনসাধারণ বা মানুষজন বুঝতে পারলো বা কেউ বুঝতে পারলো যে এইটাতে আসলে কোনো মানে কিছুই হবে না। হ্যাঁ, তো পরবর্তীতে কী হবে? আমি যে এত কষ্ট করে ভাবলাম, কিন্তু আমি তো জানি যে আমার মনের ভিতরে কী আছে, তাই না? আমি যদি নিজের স্বার্থ নিয়ে এইটা জিনিসটা করি, সেটা যে সামনের মানুষটা বুঝতে পারবে না, এটা কিন্তু তা না, অবশ্যই বুঝতে পারবে, তাই না? আবার আমি যদি জনসাধারণের স্বার্থে কোনো স্বার্থ না নিয়ে আমি যদি মানুষের কল্যাণের জন্য এই কাজটা করে থাকি, সেটাও কিন্তু তারা বুঝতে পারবে। সো ওইটাই বলছে যে ভাবের বন্যা নিয়ে আমি মহৎ উদ্দেশ্য নিয়ে করব, কিন্তু সেটা যদি আমি সঠিকভাবে না করতে পারি, তখন কি হবে? ওই বানভাসীর মতোই, মানে বন্যা এসে যেমন সব কিছু ভাসিয়ে নিয়ে যায়, সেভাবে বানভাসীর মতো আমার এগুলো কি যাবে? ভেসে যাবে। আচ্ছা দেখো, নতুন বানভাসীর পর পলিপাড়ার মতো সাধারণের সমস্ত উৎসাহ এবং প্রাণ একবারে কাদা ঢাকা পড়িয়া যাবে। তারা আর এখন আর আমার উৎসাহ বা আমার এই ভাব, এইগুলো তারা এখন আর কী করবে না? গ্রহণ করবে না। এই জন্য কেউ বলেন যে লোকের কোমল অনুভূতিকে ঘা দেওয়া পাপ। এই কথাটাই তোমাদের বোঝাতে চাচ্ছি, যে ফার্স্টেই যে কথাটা বলা হয়েছে, যে যখন তুমি কাউকে দিয়ে কোনো কাজ করাবে, হ্যাঁ, তো সেটা যদি তুমি নিজের স্বার্থের জন্য করো, তার কোমল জায়গায় তার দুর্বল পয়েন্টগুলোকে ধরে তুমি যদি তাকে দিয়ে কাজ করাও, কিন্তু তার কোনো উপকারই হলো না, বরঞ্চ তার ক্ষতি হলো, এই জিনিসটা করা যাবে না। তাহলে দেখো, নেক্সট টাইম যখন তুমি তাকে দিয়ে কোনো কিছু করাতে যাবে, সে কি সেটা করবে? অবশ্যই করবে না, কারণ সে কী পেয়েছে? কষ্ট পেয়েছে। সো এইরকম করা যাবে না। তোমাকে একটা মানুষের দিয়ে কাজ করাতে হলে বা তার দিয়ে উপকার পেতে হলে, বা তোমাকেও তার উপকার করতে হবে। তুমি যে তার উল্টো তার ক্ষতি করবে, সেটা কিন্তু করা যাবে না। সো এটাই বলা হয়েছে যে তুমি কোমল ভেবে, যে আমরা এখনকার সমাজে আমরা এরকমই করি। যারা হচ্ছে একটু কোমল স্বভাবের, তাদেরকে দিয়ে হচ্ছে সব কাজ করায়, তাদেরকে দিয়ে কষ্ট করায়, তাদেরকে দিয়ে সব কিছু করায়, কিন্তু বিনিময়ে তাদের কোনো উপকার করি না। আমাদের সমাজটা এখন এরকমই হয়ে গেছে অনেকটা। সো দেখো, এটা করা যাবে না, কারণ তুমি যে একটা মানুষের মনে কষ্ট দিচ্ছ, সে কিন্তু মনে কি পেয়েছে? আঘাত পেয়েছে। আর এই আঘাতের বোঝা কিন্তু একটা সময় তোমাকে বইতে হবে, কারণ যেইভাবে তুমি আঘাতটা দিয়েছো, ঠিক পরবর্তীতে তার 10 গুণ কিন্তু তোমার কাছেই ফিরে আসবে। সো দেখো, কারোর জন্য গর্ত করলে সেই গর্তে কিন্তু তোমাকেই পড়তে হবে। সো এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবা। ওকে, আচ্ছা, খুব সুন্দর গল্পটা, খুব সুন্দর। গল্পটার মধ্যে কিন্তু শিক্ষণীয় অনেক জিনিস রয়েছে। আমাদের কবি কাজী নজরুল ইসলাম গল্পটা লিখেছেন খুব সুন্দরভাবে। নেক্সট দেখো, কেননা অনেক সময় অনুপযুক্ততা প্রযুক্ত হইলেও ইহা হইতে সুফল না ফলিয়া কুফলই ফলে। কাউকে কষ্ট দিলে তো তার কুফল তুমি ভোগ করবে, এটাই স্বাভাবিক, তাই না? আগে হইতে সমস্ত কার্যের বন্দোবস্ত করিয়া বা কার্যক্ষেত্র তৈয়ার রাখিয়া তবে লোকদিগকে সোনার কাঠির ছোঁয়া দিয়া জাগিয়া তুলিতে হইবে, নতুবা তাহারা যখন জাগিয়া দেখিবে যে তাহারা অনর্থক জাগিয়াছে, কোনো কার্য করিবার নাই, তখন মহাবিরক্ত হইয়া আবার ঘুমাইয়া পড়িবে, এবং তখন আর জাগাইলেও জাগিবে না। আচ্ছা, এই কথাটা আমরা একটু বুঝি। বলা হয়েছে যে যখন তুমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করতে যাচ্ছ, তখন তোমাকে কী করতে হবে? আগে থেকেই পরিকল্পনা করে সব কিছু রেডি রাখতে হবে, যে হ্যাঁ, আমি এটার পর এটা করবো, বা এটা এভাবে করবো, বা এটা এভাবে করতে হবে। সো দেখো, আগে থেকেই পরিকল্পনা করতে হবে, কারণ এখন তুমি যখন কাউকে দিয়ে কাজটা করাতে যাবে, বা তুমি যখন কাউকে জনসাধারণকে এগুলো বোঝাতে যাবে যে হ্যাঁ, আমরা দেশের কল্যাণ করতে চাই বা এভাবে করতে চাই, তোমার যদি একটা পরিকল্পনাই না থাকে, এবং তুমি যদি তাদেরকে সেই পরিকল্পনাগুলো সঠিকভাবে বোঝাতেই না পারো, তো একটা সময় দেখা যাবে কি, তারা শুনতে তারা খুব বিরক্ত হয়ে যাবে, আর পরবর্তীতে তারা কী করবে? ঘুমিয়ে পড়বে। মানে কি, তারা আর তোমার কথা আর শুনবে না। নেক্সট টাইম যদি তুমি তাদেরকে ডাকো, নতুন পরিকল্পনা করো, তারা কিন্তু আর কী করবে না? তোমার ডাকে সাড়া দিবে না। কারণ প্রথমবার যখন তুমি তাদেরকে কোনো উৎসাহ দিতে পারো নাই, কোনো সঠিক পরিকল্পনা দিতে পারো নাই, এবং এটা কিভাবে কাজটা করবে সেটার কোনো সঠিক দিক নির্দেশনা দিতে পারো, সো কেন তারা এসে তোমার কথা শুনবে, তাই না? এটাই তো স্বাভাবিক। আচ্ছা, কেননা তখন যে তাহারা জাগিয়া ঘুমাইবে, এবং জাগিয়া ঘুমাইলে তাহাকে কেউ ভুলিতে পারে না, বরং কুম্ভকর্ণের নিদ্রা ভালো, সেই ঘুম ঢোলকাশি বাজায় ভাঙানো বিচিত্র
নয়। আচ্ছা, এই কথাটা একটা মস্ত সত্যি, তাহা এতদিনে আমরা ঠেকিয়া শিখিয়াছি। এই যে কথাগুলো, এটা কিন্তু একটা মস্ত সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা, তাই না? এটা আমরা আমাদের চলার পথে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা এগুলো দেখি। এই যে সেদিন একটা হুজুগে মাতিয়া হুড় করিয়া হাজার কত স্কুল কলেজের ছাত্রদল বাহির হইয়া আসিল, কই তাহারা তো তাহাদের এই সৎ সংকল্প, এই মহৎ ত্যাগকে স্থায়ীরূপে বরণ করিয়া লইতে পারিল না। কেন এমন হইল? আচ্ছা, তো এখানে একটা ঘটনার কথা বলছে কবি, বলছে যে হঠাৎ করে একদিন সবাই মিলে হচ্ছে স্কুল কলেজের সব ছাত্রদলরা হচ্ছে বেরিয়ে কি করছে, সংকল্প করছে, বেরিয়ে হচ্ছে তোমার কি করছে, মিছিল করছে। সো দেখো, কিন্তু পরবর্তীতে তারা সেটা কি করতে পারে নাই, সফল করতে পারে না, মানে যে উদ্দেশ্য বা যে নিয়ে হচ্ছে তার মিছিলটা করছে সেটা সফল করতে পারে না। তো কেন এমন হলো? দেখো, একটা সাময়িক উত্তেজনার মুখে এই ত্যাগের অভিনয় করতে গিয়ে স্পিরিটকে কি বিশ্রীভাবেই না ভ্যাংচানো হইল। যাহারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনিয়া শুধু একটু নামের জন্য বা বদনামের ভয়ে এমন করিয়া তাহাদের স্পিরিট বা আত্মার শক্তির পবিত্রতা নষ্ট করিল, তাহারা কি দরকার পড়িলে আবার কাল এমনই করিয়া বাহির হইয়া আসিতে পারিবে? আজ যাহারা মুখে চাদর জড়াইয়া কল্যাণকর ত্যক্ত বিশ্ববিদ্যালয়ে আবার মুখটি চুন করিয়া ঢুকিল, কাল দেশের সত্যিকার ডাক আসিলে তাহারা কি আর তাহাতে সাড়া দিতে পারিবে না। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে তারা মাঠে নামলো, কিন্তু কী হলো, সেই কাজটা তারা সম্পন্ন করতে পারলো না, কারণ তাদের ওই কাজের পেছনে কোনো উদ্দেশ্যই ছিল না। এমনিতেই একজন কোনো একটা উদ্দেশ্য নিয়ে নামলেও সে কী করছে, বাকি জনকে বোঝাইতে পারে না, এবং বাকি যারা হচ্ছে এই ছাত্রদলের সঙ্গে যোগ দিয়েছে তারা কি করছে, তারা হচ্ছে একজনেরটা শুনে মানে চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করতেছে, চলো আমিও যাই, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করি, কিন্তু আসলে কী জন্য করতেছে, কী কারণে, সেটা কিন্তু সে নিজেও জানে না। যেমন দেখো, তোমাদেরকে যদি একটা উদাহরণ দেই, ধরো হচ্ছে ফুটবল খেলা হচ্ছে বা ক্রিকেট বিশ্বকাপ খেলা হচ্ছে। সো তুমি জানো না যে বিশ্বকাপ খেলা হচ্ছে, তোমার হয়তো পরীক্ষা চলছে, তোমার হয়তো এক্সাম চলছে। সো তুমি হয়তো কোনো কারণে বাইরে বের হয়েছো খাওয়ার জন্য। সো দেখো, তুমি দেখতেছো যে দোকানপাট বা রাস্তার মধ্যে সবাই হই হুল্লোড় চিলাচিলি করতেছে। এখন তুমি জানো না ওরা কেন চিলাচিলি করতেছে, এমনি শুনতেছো, বুঝতেছো যে জিতছে, কে জিতছে, কী হয়েছে না হয়েছে, ওগুলো তুমি কিছুই জানো না। সো তুমি কী করলা, হই হুল্লোড় দেখে তুমিও তাদের সাথে গিয়ে হই হুল্লোড় করা শুরু করলা, কিন্তু তুমি আদৌ জানো না বা তুমি আসলেও জানো না যে ওরা কী কারণে চিৎকার করছে বা কী কারণে ওরা এই উৎসব করছে, আদৌ কি জানো না। তো তুমি হচ্ছে ঘুরে ফিরে তুমি আবার কী করলা, চলে আসলা। তো বিষয়টা হচ্ছে এরকম। আর এই জন্য দেখো, এখানে বলা হয়েছে যারা শুধু ভাবের চোটে না বুঝিয়া না শুনে শুধুমাত্র একটু নামের জন্য বা বদনামের জন্য, অনেক আছে যে হ্যাঁ আমি মিছিলে থাকলে বা আমি আন্দোলন করলে আমার নাম হবে, সেই জন্য সে মিছিলে ঢুকে পড়েছে, সেজন্য সে আন্দোলনে ঢুকে পড়েছে, কিন্তু আসল উদ্দেশ্য কি এগুলো সে কিছুই জানে না। তো এরকম করিয়া সে মূলত কী করছে, তার যে একটা তার কিন্তু কোনো আগ্রহ নেই। সো পরবর্তীতে যখন আবার কোনো আন্দোলন হবে, তখন কি সে আর বেরিয়ে আসবে না। সো এটাই বলা হয়েছে আর কি। হটকারিতা করিয়া একবার যে ভোগটা ভুগিল বা ভ্রম করিল, তাহারই অনুশোচনাটা তাহারা কিছুতেই মন হইতে মুছিয়া ফেলিতে পারিবে না, বাহিরে যতই কেন লো পরোয়া ভাব দেখাক না কেন। এখন সত্যিকার ডাক শুনিয়া প্রাণ চাহিলেও সে লজ্জায় তাহাতে আসিয়া যোগদান করিতে পারিবে না। এইরূপে আমরা আমাদের দেশের প্রাণশক্তি, এই তরুণদের স্পিরিট মানে হচ্ছে তোমার তার শক্তি, যেটাকে কুব্যবহারে আনিয়া মঙ্গলের নামে দেশের মহাশত্রুতা সাধনই করিতেছে কিনা। রাগিবার কথা নয়, এখন ইহার রীতিমতোই বিবেচনা সাপেক্ষ। জুলাইয়ের যেই গণ অভ্যুত্থান হয়েছিল তাদের একটা উদ্দেশ্য ছিল, এবং সেই উদ্দেশ্যটা কী ছিল, মহৎ ছিল, তাই না? এবং যেই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সেই উদ্দেশ্যটা কী ছিল, মহৎ ছিল, এবং এটা সবার জন্য ছিল। এখানে কিন্তু কারো কোনো ক্ষতি, মানে কারো উদ্দেশ্যটা কিন্তু কারো কোনো ক্ষতির জন্য ছিল না, মহৎ একটা উদ্দেশ্য ছিল। আর মহৎ উদ্দেশ্য ছিলই বলেই তাদের ভাবটা, তাদের এই উদ্দেশ্যটা, পরিকল্পনাটা মহৎ ছিল বলেই তারা শেষ পর্যন্ত কী হতে পেরেছে, জয়ী হতে পেরেছে। তো আমার কথা হচ্ছে যে যখন তোমরা কোনো একটা কাজের পরিকল্পনা করবে, তোমার উদ্দেশ্যটা কী হতে হবে, মহৎ হতে হবে। কিন্তু এমন কোনো পরিকল্পনা করা যাবে না যে তোমার দেশের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে, এবং তোমার নিজের ক্ষতি হবে, তোমার পরিবারের ক্ষতি হবে, কারো ক্ষতি হবে, সেই ক্ষতির চিন্তা করে তোমাকে কিন্তু কাজ করা যাবে না। তোমাকে সবার ভালোর চিন্তা করেই একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে কাজে নামতে হবে, তখনই তুমি সেটা সফল করতে পারবে, তখনই তুমি সাপোর্ট করার মতো অসংখ্য মানুষ তোমার পাশে পাবে। তা না হলে ওই যে পরবর্তীতে কি হবে, কিছু আসবে, আগ্রহ নিয়ে আসবে, পরবর্তীতে আগ্রহ হারিয়ে তারা আবার চলে যাবে, কিন্তু পরবর্তীতে তুমি যত কিছুই করো, কেউ আর তখন তোমার পাশে এসে দাঁড়াবে না। এটাই স্বাভাবিক। স্বার্থসিদ্ধির জন্য কার্যসিদ্ধি করা যাবে না। আমাদের এই আশা ভরসাস্থল যুবকগণ এত দুর্বল হইল কীরূপে, বা এমন কাপুরুষের মতো ব্যবহারই বা করিল কেন? সে কি আমাদের দোষে নয়? সাপ লইয়া খেলা করিতে গেলে
তাকে দস্তুর মতো সাপুরে হওয়া চাই, শুধু একটু বাঁশি বাজাতে পারলেই চলবে না। আর যদি সত্যিকার কর্মী থাকিত দেশে, তাহলে এমন সুবর্ণ সুযোগ মাঝ মাঠে মারা যাইতো না। ত্যাগী আছেন অনেক দেশে, কিন্তু কর্মীর অভাবে বা তথাকথিত কর্মী নামে অভিহিত লোকদের সত্য সাধনার অভাবে তাহারা কোনো ভালো কাজে আর কোনো অর্থ দিতে চাহেন না বা অন্য কোনোরূপ ত্যাগ স্বীকার করতে রাজি নন। কি করিয়া হইবেন? তাহারা তাহাদের চোখের সামনে দেখিতেছে যে কত লোকের মতো মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশের নামে কল্যাণের নামে আদায় করিয়া বাজে লোকে নিজেদের উদর পূর্ণ করিতেছে। যাহারা সত্যিকার দেশকর্মী, সেই বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়া সেই সব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। আচ্ছা, একটা সময় আমাদের দেশের এরকম অবস্থা ছিল যে কেউ কখনো কি করতে পারতো না, সত্যি কথাটা বলতে পারতো না, সত্যের জন্য সে লড়াই করতে পারতো না। নিজের যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাটা তার ছিল না। সেই প্রেক্ষিতে হচ্ছে গল্পটা বলা হচ্ছে, গল্পের কথাগুলো হচ্ছে সেই প্রেক্ষিতে এখানে একটা ঘটনার কথা বলা হয়েছে, তাই না? তো দেখা যেত যে আমাদের দেশে কিন্তু মানুষের অভাব নেই, লোকের অভাব নেই, কাজ করার মানুষেরও অভাব নেই, কিন্তু একটা সত্যিকার মানুষ, একটা সত্যিকার কর্মী, তার কিন্তু অভাব রয়েছে। কারণ যে পরিশ্রম করতো তাকে কিন্তু তার সঠিক পাওনাটা দেওয়া হতো না, তার কষ্টের বিনিময়ে তাকে কিন্তু সেই পাওনাটা কিন্তু তাকে কি হতো না, দেওয়া হতো না, তাই না? বরঞ্চ যারাই ফাঁকিবাজি করতো তারাই অনেক দূরে এগিয়ে গিয়েছে, তারাই অনেক দিক থেকে সুযোগ সুবিধা পেয়েছে। সো এটাই বলা হয়েছে যে মানে এরকম একটা অবস্থা ছিল আমাদের দেশে, তাই না? এই যে কত লোকের মাথার ঘাম পায়ে ফেলার ধন দেশে নামে, কত লোক যারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেছে, তাদের আসলে কোনো মূল্যায়নই দেওয়া হয় না। তাদের সেই কষ্টের টাকা দিয়ে, তাদের সেই কষ্টের শ্রম দিয়ে অন্যরা কী করছে, তাদের উদর পূর্ণ করছে, তাই না? উদর মানে কি, তাদের পেট পূর্ণ করেছে। তারা মানে এটা একটা বোঝালো আর কি, যে তারা বসে বসে অর্ডার দিচ্ছে, আর তাদের এই মাথার ঘাম পায়ে ফেলার কষ্টের টাকা, অর্জিত টাকা দিয়ে তারা কী করছে, সেগুলো কী করছে, ভক্ষণ করছে। তো বিষয়টা এরকম। দেখো, যারা সত্যিকারের দেশপ্রেমী, সে বেচারা সত্যি কথা স্পষ্টভাবে বলিতে গিয়ে এইসব কর্মীর কারচুপিতে পুয়াল চাপা পড়িয়া গিয়াছে। ওখানে বলা হয়েছে যারা সত্যিকার দেশপ্রেমী বা যারা কথা বলতে চাচ্ছে, তাদের কথাগুলো কি ধামা চাপা পড়ে গেছে, তাদেরকে কথা বলার কোনো সুযোগ দেওয়া হয় নাই। বিচারারা এখন ভালো বলিতে গেলেও এইসব মুখোশ পড়াতে গিয়ে মহাপুরুষগণ হট্টগোল বাঁধাইয়া লোকগুলোকে সম্পূর্ণ উল্টা বুঝিয়ে দিয়ে একদম খেলা জুটা ইত্যাদি প্রমাণ করিয়া দিল। তার মানে যদি একটা সময় ছিল আমাদের দেশে যে ভালো এইটা বলতে গেলেও কি হইতো, তাকে আরও দোষী বানিয়ে দিত। বিষয়টা এরকম। সহজ জনসাধারণের সহজ সরল মন এইসব না ধরিতে পারার দরুন তাহাদের মন অতি অল্পে ওই সত্যিকার কর্মীদের বিরুদ্ধে বিষয়া উঠে। 10 চক্রে ভগবান ভূত, কথাটা মস্ত বড় সত্যি কথা। এই যে এখন হইতে জনসাধারণের বা শিক্ষিত কেন্দ্রের উচিত ভাবের আবেগে অতিমাত্রায় বিহ্বল হইয়া কাণ্ড ভালোমন্দ জ্ঞান হারাইয়া না ফেলা। মানে এখানে বলছে যে একদম তুমি এই ভাব নিয়ে এই করে ফেলবো, আমার এইটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, এই ভাব নিয়ে তুমি আবেগে কোনো কিছু করতে যাবে না, ঠিক আছে? তোমার কি করতে হবে, ভাবতেও হবে এবং সুন্দরভাবে সেটা চিন্তা করে সেই কাজ করে সেটাকে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আমরা বলি ভাবের সুরা পান করো ভাই, কিন্তু জ্ঞান হারায়ো না। তার মানে ভাবতে তো কোনো দোষ নেই, কিন্তু তোমার সেই ভাবের মধ্যে কি থাকবে, জ্ঞানটাকে কাজে লাগাতে হবে। তাহলে তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন, মনুষ্যত্বের পতন। আর যদি সেই জ্ঞানটাকে যদি তুমি কাজেই লাগাতে না পারো, তাহলে কি হবে, তোমার পতন, তোমার দেশের পতন, তোমার ধর্মের পতন এবং মনুষ্যত্বের পতন। তোমার মধ্যে যে একটা মনুষ্যত্ব রয়েছে, সেই মনুষ্যত্বের পতন ঘটবে এবং তুমি একটা অমানুষ হয়ে যাবে। বিষয়টা এরকম। তো দেখো, পড়াশোনা করে, যেটাই আমি তোমাকে বললাম, পড়াশোনা করে তোমরা অনেক দূর এগিয়ে যাবে, কিন্তু সবসময় একটা কথা মনে রাখবে যে তোমাকে মানুষ হতে হবে। মানুষ হওয়াটা সবার আগে ইম্পর্টেন্ট। তুমি যদি ক্লাসের সবচেয়ে শেষের ছাত্র হয়ে থাকো, কিন্তু তোমার মধ্যে যদি মনুষ্যত্ব থাকে, তোমার মধ্যে যদি তুমি যদি মানুষ হও, তাহলে একটা সময় তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং অনেক দূর এগিয়ে যেতে পারবে। কিন্তু তুমি ক্লাসের ফার্স্ট বয় হয়েও তোমার মধ্যে যদি কোনো মনুষ্যত্ব না থাকে, তাহলে সেই ফার্স্ট বয় আর সেই সফলতার কোনো মূল্য নেই, কোনো দাম নেই। ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও। বলছে ভাবের দাস হইও না, ভাবকে তোমার দাস করিয়া লও, মানে ভাবকে তোমার দাস করিয়া নাও। কর্মে শক্তি আনিবার জন্য ভাব সাধনা করো। ভাব সাধনা করতে হবে কিসের জন্য, তোমার কাজের মধ্যে শক্তি আনার জন্য, তোমার কাজটাকে আরও
সুন্দর করার জন্য তোমার ভাবটাও কী হতে হবে, সুন্দর হতে হবে, আর পরিকল্পনাটা কী হতে হবে, সুন্দর হতে হবে। তাহলে একটা তুমি সুন্দর কর্ম, সুন্দর দেশ, সুন্দর জাতি সবাইকে কী দিতে পারবে, উপহার দিতে পারবে। স্পিরিট বা আত্মার শক্তিকে জাগিয়ে তোলো, কিন্তু তাই বলিয়া কর্মকে হারায়ও না। ঠিক আছে, কর্মকে হারায়ও না। অঙ্কের মতো কিছু না বুঝিয়া না শুনিয়া ভেড়ার মতো পেছন ধরিয়া চলিও না। নিজের বুদ্ধি, নিজের কর্মশক্তিকে জাগাতে তোলো। ওই যে ওটাই বলা হয়েছে যে তুমি মানে কেউ একটা জিনিস করলো বলে তুমি তার পেছন পেছন ছুটে গেলা, এমনটা করা যাবে না। তোমার নিজের বুদ্ধি, তোমার নিজের ইচ্ছা শক্তি, তোমার নিজের পরিকল্পনাটাকে তোমার কী করতে হবে, কাজে লাগাতে হবে। কেউ করছে, তুমি তারটা তোমার মাথায় চিন্তা করো যে হ্যাঁ এটা কি করা ঠিক হবে, বা এটা কি এভাবে করলে হবে, বা ওইভাবে করলে হবে। ওইটাই বলছে, তোমার এই ব্যক্তি স্বাতন্ত্র্যই দেশকে উন্নতির দিকে, মুক্তির দিকে এবং আগা লইয়া যাবে। মানে তোমার এই চিন্তা ভাবনা, এই যে সুন্দর একটা, তুমি একটা সুন্দর, তোমার চিন্তা ভাবনাগুলো যত সুন্দর হবে তুমি তত সুন্দর একটা ভবিষ্যৎ ক্যারি করতে পারবা। এইসব জিনিস ভাব আবিষ্ট হইয়া চক্ষু বুঝিয়া হয় না। এগুলো কি চক্ষু বুঝিয়া হয় না? কোমর বাঁধিয়া কার্যে নামিয়া পড়িতে হইবে, এবং নামিমার পূর্বে ভালো করিয়া বুঝিয়া শুনিয়া দেখিয়া লইতে হইবে, ইহার ফল কী হবে। মানে আমি যে কোনো একটা জিনিস ভাববো, পরিকল্পনা করবো, আমার চিন্তা করতে হবে যে এটার ফলটা কী হইতে পারে, তাই না? এটার ফলটা কী হতে পারে, এটা আমার মনে মনে একটা পরিকল্পনা থাকতে হবে। শুধু উদ্যমে সারের মতো দেওয়ালের সঙ্গে গা ঘেঁষাইয়া নিজের চামড়া তুলিয়া ফেলা হয় মাত্র। দেওয়াল প্রভু কিন্তু দিব্যি দাঁড়াইয়া থাকেন। তোমার বন্ধন ওই সামনের দেওয়ালকে ভাঙিতে হইলে একেবারে তাহার ভিত্তিমূলে শাবল মারিতে হইবে। তুমি যদি তোমার সামনের প্রাচীরকে ভাঙতে চাও, তুমি যদি তোমার সমস্যাগুলোকে সমাধান করতে চাও, তাহলে কি তোমার বসে থাকলে হবে না? ওই সমস্যাটা খুঁজে বের করতে হবে। যখনই তুমি তোমার সামনে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সমস্যা আসবে, তোমাকে কি করতে হবে, সেই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে, তারপর তোমাকে এগিয়ে যেতে হবে। সমস্যা না জেনে তুমি হুড়হুড় করে ঢুকে পড়লে এটা তো হবে না, এটা করা যাবে না। তোমাকে হচ্ছে সেই সমস্যার কি করতে হবে, খুঁজে বের করতে হবে, সমাধান করতে হবে, তারপরে এগিয়ে যেতে হবে। আবার বলিতেছে, আর ভাবের ঘরে চুরিও করিও না। আগে ভালো করিয়া চোখ মিলিয়া দেখো, কার্যের সম্ভাবনা অসম্ভাবনার কথা অগ্রে বিবেচনা করিয়া পরে কার্যে নামিলে তোমার উৎসাহ অনর্থক নষ্ট হইবে না। বারবার একই কথা বলা হয়েছে যে তুমি যখনই কোনো একটা কাজ করবে, পরিকল্পনা করবে, সেটা কি করবে, সেটা ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে এগিয়ে যাবে। তখন দেখবে যে তুমি তোমার সেই কাজটা তুমি সফল করতে পারছো। কিন্তু কোনো কিছু চিন্তা না করেই, মানে এই যে ভাবের কথা যেটা বলছে, কোনো কিছু চিন্তা না করেই যদি তুমি এগিয়ে যাও, তাহলে একটা সময় দেখবে তুমি তার কুলকুনারা কিছুই খুঁজে পাবে না। হ্যাঁ, আমি কোথা থেকে আসলাম, বা কী করতে আসলাম, কী কারণে আসছি, বা কী করতে চাচ্ছি, ওইটার যদি তোমার পরিকল্পনাই সঠিক না থাকে, তাহলে কি তুমি সঠিকভাবে এগোতে পারবা না। তো এটাই বলা হয়েছে। মনে রাখিও, তোমার স্পিরিট বা আত্মার শক্তিকে অন্যের প্ররোচনায় নষ্ট করিতে তোমার কোনো অধিকার নাই, তাহা পাপ এবং মহাপাপ। তার মানে তুমি একটা কোনো কাজ করতে গেলে অবশ্যই বাধা বিপত্তি আসবে। কেউ তোমাকে কি করবে, তুমি সঠিক পথে চলতে চাইলে কেউ তোমাকে বিপথে নিয়ে যাবে, কিন্তু অন্যের প্ররোচনায় পড়ে তুমি কি করবা না, কখনোই তোমার যে আত্মার শক্তি, তোমার যে পরিকল্পনা, সেটা কখনোই নষ্ট করবা না। ঠিক আছে, অন্যের পরিচালনায় কথা শুনে কখনোই সেটা নষ্ট করবে না। তুমি যদি মনে করে থাকো তুমি রাইট করতেছো, আরও 10 জন বলছে যে হ্যাঁ তুমি রাইট, সো তুমি সেটাই করবে। ওকে, সো অন্যের প্ররোচনায় পড়ে তুমি নিজের ক্ষতি করবে না, এমনকি অন্যেরও কখনো ক্ষতি করবে না। খুব সুন্দর একটি গল্প। জানি না এই গল্পের মাধ্যমে তোমাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি, তবে এটা খুব এক শিক্ষণীয় একটা গল্প। তোমাদের জীবনে চলার পথে খুব শিক্ষণীয় একটা গল্প। শুধু গল্পটা পড়লেই হবে না, গল্পটা বুঝতে হবে, এবং গল্পের যে মূল অর্থ সেটা বুঝতে হবে, এবং তোমাকে এই গল্প থেকে শিখে তোমার জীবনে সেটাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে। আচ্ছা, চলো এবার যদি আমরা এই গল্পের একটু মূল কথাটা একটু পড়ে নেই, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। সো দেখো, আমরা জানলাম মূল বিষয়টা, তো আমরা জানলাম। সো দেখো, এখানে আমরা একটু পড়ে নেই। এই যে দেখো আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ে নিই। এখানে বলা হয়েছে, ভাব কাজ প্রবন্ধটি নেওয়া হয়েছে যুগবাণী গ্রন্থ থেকে। কোন গ্রন্থ থেকে? যুগবাণী গ্রন্থ থেকে। দেখো, বলা হয়েছে ভাব এবং কাজের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম। কিন্তু শুধু ভাব দিয়ে মহৎ কাজ
অর্জন করা যায় না। তার জন্য কি করতে হবে? কর্মশক্তি এবং সঠিক উদ্যোগের প্রয়োজন, তাই না? তুমি শুধু ভাবলেই কি কাজ সম্পাদন হয়ে যাবে? হবে না। তার জন্য আবার শুধু ভেবেই তুমি কাজ করা শুরু করবে, তাও হবে না। তোমার কি থাকতে হবে? একটা সঠিক পরিকল্পনা থাকতে হবে এবং একটা সঠিক উদ্যোগ থাকতে হবে তোমার মধ্যে। তুমি যে সামনের দিকে এগিয়ে যাবে। অনেকে আছে কাজ করতে করতে একটা সময় কি হয়ে যায়, সে হচ্ছে অনেক টায়ার্ড হয়ে যায়, একটা সময় সে টায়ার্ড হয়ে যায়, একটা সময় সে হচ্ছে কাজ করার উদ্যোগ হারিয়ে ফেলে, শক্তি হারিয়ে ফেলে। তো সেটা করা যাবে না। তোমার কাজ করার কী থাকতে হবে? উদ্যম থাকতে হবে, শক্তি থাকতে হবে। ভাবের দ্বারা মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যথাযথ পরিকল্পনা এবং কাজের স্পৃহা ছাড়া যে কোনো ভালো উদ্যোগ নষ্ট হয়ে যেতে পারে। তুমি তোমার ভাব পরিকল্পনার দ্বারা একটা মানুষকে জাগিয়ে তুলতে পারবে ঠিকই, কিন্তু সেটাকে কী করতে পারবে না একদম সঠিক, সেটাকে তুমি কমপ্লিট করতে পারবে না, সেটাকে তুমি কাজের দ্বারা, কার্যসিদ্ধির দ্বারা সেটাকে পরিপূর্ণ করতে পারবে না। তখনই করতে পারবে যখন তোমার সেই কাজের মধ্যে একটা সঠিক পরিকল্পনা থাকবে এবং তোমার কাজের মধ্যে কী থাকবে? উদ্যম শক্তি থাকবে। দেখা যাবে 10 জন নিয়ে তুমি একটা কাজ শুরু করছো, এখন 10 জনের মধ্যে যে 10 জনই যে একদম সঠিকভাবে এগিয়ে যাবে বিষয়টা কিন্তু তা না। তবে 10 জনের মধ্যে অন্তত একজনের মধ্যেও কী থাকতে হবে? সেই কর্মশক্তি, মানে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু তুমি কাজটা শুরু করছো, তোমাকেই কী থাকতে হবে? উদ্যম থাকতে হবে। তাহলে কেউ যখন পিছিয়ে পড়ে তখন তুমি তাকে আবার কী দিতে পারবে? ইন্সপায়ারেশন দিতে পারবে। তুমি হচ্ছে তাকে পরিকল্পনা, তুমি হচ্ছে তাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। না, চলো আমরা এগিয়ে যাই। বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এই রচনাটিতে লেখক দেশের উন্নতি, যুক্তি এবং মানুষের কল্যাণের জন্য ভাবের সঙ্গে বাস্তবধর্মী কর্মে তৎপর হওয়ার উপর জোর দিয়েছেন। আশা করছি তোমরা গল্পটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই এই চ্যাপ্টারের MCQ এবং সৃজনশীল কোশ্চেনগুলো সলভ করে দেব।